দেখুন, আমাদের পশ্চিমবাংলার মধ্যে যদিও আমার দল এমআইএম, আমার দলের অন্য দল হলেও আমার ভাই নওশাদ সিদ্দিকী, আমি ওনার পক্ষে হয়ে বলছি যে গোটা পশ্চিমবাংলার মধ্যে 294টি আসনের মধ্যে একমাত্র বিধায়ক, স্বতন্ত্র পার্টির বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি লড়াইটা লড়ছেন। হয়তো ওনার দল আমার দল আলাদা, কিন্তু দলের মতভেদ থাকলেও আমাদের লড়াই ওনার লড়াই কিন্তু একই লড়াই। এই বিজেপি সরকার এবং তৃণমূল কংগ্রেস এই আইএসএফ বা নওশাদ সিদ্দিকীকে রোকার জন্য আজকে তৃণমূল দিয়ে তৃণমূলকে মারা হচ্ছে, আর এর বদনাম চালানো হচ্ছে স্থানীয় কোনো মুসলিম বিধায়কের উপরে বা অন্য কোনো মুসলিম নেতার উপরে। আজকে আপনি বলুন শওকত মোল্লা বলুন, আজকে আরাবুল ইসলাম বলুন, আজকে আপনার রাজ্জাক খান বলুন, এরা কারা? মুসলমান। এরা মুসলিমদেরকে লেলিয়ে দিয়ে মুসলমানদের বাড়িতে অত্যাচার করা হচ্ছে। আজকে রাজ্জাক খান মুসলমান, শওকত মোল্লা মুসলমান। দেখুন, এটা বিজেপি সরকার ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে সেই কাজটা করছে। আজকে যদি ঠিকঠাক মতো সেন্সাস করা যায়, আজকে যদি ঠিকঠাক মতো রিপোর্ট করা যায়, তাহলে আপনি দেখবেন যে স্বাধীনতার পরবর্তীকালে 99% বাংলাদেশ থেকে হিন্দুরাই ভারতে এসেছিল, মুসলমানরা ভারতে এসেনি। বরঞ্চ ভারতের মুসলমানরা বাংলাদেশের দিনাজপুর বলুন, কিংবা আপনার বগুড়া বলুন, রংপুর বলুন, আপনার পটুয়াখালী, কুমিল্লা, বিভিন্ন জেলায় তিনারা গেছেন। কিন্তু বাংলাদেশ থেকে অনেক উদ্বাস্তু, বাংলাদেশ থেকে অনেক হিন্দু ভাইরা আজকে আমাদের দেশে আসছেন, এটা বাস্তব। তার কারণ আপনি রিপোর্ট নিয়ে খুঁজলে দেখতে পাবেন যে আজকে বিজেপি যারা বাংলা বড় বড় নেতা, সে শুভেন্দু অধিকারী হোক কিংবা আপনার অন্য কোনো নেতা হোক, দেখবেন এনারাই মারা বাংলাদেশি। দেখুন, মুসলমানদেরকে টার্গেট করে করে শুধু ছোটু না, আজকে আনিস খান, আজকে রিজওয়ানুর রহমান থেকে শুরু করে, আজকে ছোটু থেকে শুরু করে আমার দক্ষিণ দিনাজপুর জেলার সাদ্দাম ভাই থেকে শুরু করে প্রত্যেকটা রাজ্যের মধ্যে আজকে মুসলিমদেরকেই টার্গেট করে মারা হচ্ছে। আজকে বিলকিস বানু, আসিফা খান থেকে শুরু করে, আজকে পেহেলু খান থেকে শুরু করে, তবলিগ আনসারি থেকে শুরু করে প্রত্যেকটা নাম মুসলমান। আজকে মুসলমানদের টার্গেট করে করে হয় জেলে ঢুকানো হচ্ছে, না হলে মব লিঞ্চিং করে পিটিয়ে হত্যা করা হচ্ছে বিভিন্ন রাজ্যের মধ্যে, শুধু অনলি ফর মুসলমানদেরকে টার্গেট করে করে। দেখুন, আমাদের পশ্চিমবাংলার মধ্যে যদিও আমার দল এমআইএম, আমার দলের অন্য দল হলেও আমার ভাই নওশাদ সিদ্দিকী, আমি ওনার পক্ষে হয়ে বলছি যে গোটা পশ্চিমবাংলার মধ্যে 294টি আসনের মধ্যে একমাত্র বিধায়ক, স্বতন্ত্র পার্টির বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, যিনি লড়াইটা লড়ছেন। হয়তো ওনার দল আমার দল আলাদা, কিন্তু দলের মতভেদ থাকলেও আমাদের লড়াই ওনার লড়াই কিন্তু একই লড়াই। এই বিজেপি সরকার এবং তৃণমূল কংগ্রেস এই আইএসএফ বা নওশাদ সিদ্দিকীকে রোকার জন্য আজকে তৃণমূল দিয়ে তৃণমূলকে মারা হচ্ছে, আর এর বদনাম চালানো হচ্ছে স্থানীয় কোনো মুসলিম বিধায়কের উপরে বা অন্য কোনো মুসলিম নেতার উপরে। আজকে আপনি বলুন শওকত মোল্লা বলুন, আজকে আরাবুল ইসলাম বলুন, আজকে আপনার রাজ্জাক খান বলুন, এরা কারা? মুসলমান। এরা মুসলিমদেরকে লেলিয়ে দিয়ে মুসলমানদের বাড়িতে অত্যাচার করা হচ্ছে। আজকে রাজ্জাক খান মুসলমান, শওকত মোল্লা মুসলমান। আজকে ইনারাই চক্রান্ত করে ওনাদের দলের লোক দিয়েই ওনাকে খুন করা হয়েছে। আর তামান্না খাতুনের যে কথাটা আপনি বললেন, এই তামান্না খাতুন একটা নিষ্পাপ মেয়ে, 8 বছরের ফুটফুটে সন্তান। আমরা জানি কালীগঞ্জ নদিয়া জেলার মধ্যে অন্তর্গত কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে যেখানে আলিফা আহমেদ ভোটে জয়লাভ করলেন, সেখানে আমরা দেখতে পেলাম কি তিনাকে বিজয় উৎসব করার জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন হারাতে হলো। অর্থাৎ পশ্চিমবাংলা ইলেকশন মানে মুসলমান হত্যা, পশ্চিমবাংলা ইলেকশন মানে মানুষ হত্যা, মানব হত্যা। এর প্রতিবাদ আমরা তামান্না খাতুনকে দেখলাম। তামান্না খাতুনের পরিবার সিপিএম হলেও তিনি তো কোনো পার্টি করতেন না, কিন্তু এর রেস গিয়ে পড়ছে কার পরে? না বাংলার, আমার পশ্চিমবাংলার সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, মুসলমান হোক, নিষ্পাপ মানুষদের উপরে এই দায়ভার তৃণমূল কংগ্রেসের। মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পর্যন্ত তিনি সেই পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেননি, সৌজন্য সাক্ষাৎ করেননি, বরঞ্চ তিনি তার ক্যাডারকে দিয়ে কিছু টাকা দিতে গেছিলেন। টাকা দিয়ে তিনি মুখটাকে বুঝিয়ে দিতে চাইছিলেন। দেখুন, তৃণমূল কংগ্রেস প্রাইভেট লিমিটেড এই দলটা 1998 সালে বিজেপির সঙ্গে জোট করে কংগ্রেস থেকে বেরিয়ে এসে একাই লড়ছিলেন। এমনকি বিজেপির ফান্ডে তিনি আজকে পার্টিটা গঠন করেছিলেন। পাশাপাশি আজকে এনডিএ সরকার তিনি এর মধ্যে ছিলেন। আজকে তৃণমূল এবং বিজেপি, দিদি এবং মোদি যে সেটিং আছে, এই সেটিং বাংলা মানুষ বুঝতে পারছে। বাংলা মানুষ এতদিন কোনো বিকল্প ছিল না, যার জন্য বাধ্য হয়ে এনআরসির ভয়ে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে। এখন বাংলার জমিনে এমআইএম মজবুত থেকে মজবুতির সঙ্গে বাংলার 23টা জেলায় কাজ করছে। আজকে বাংলার মানুষ, সাধারণ মানুষ অনেক বিবেকবান, অনেক সচেতন, অনেক সুশীলভদ্র। ইনারা এখন আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছেড়ে মিমের দিকে ধাবিত হবেন। তার বাস্তব নমুনা গত পরশু দিনে আমাদের জয়নগরে যে যোগদান সভা ছিল, এমনকি বস্ত্রবিত কর্মসূচি ছিল, সেখানে তৃণমূল কংগ্রেস থেকে প্রায় 700 জন এমআইএম যোগদান করলেন। তার বাস্তব নমুনা দেখুন। তৃণমূল কংগ্রেস বিজেপির জুজু দেখিয়ে, বিজেপির ভয় দেখে রাজনীতি করে।
আজকে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব যখন সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন, সেই সময় কেরালার আব্দুল ওহাব এমনকি আসাদুদ্দিন ওয়াইসি সাহেব বাইক চালিয়ে তিনি সিঙ্গু নন্দীগ্রামে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন। আজকে আসাদুদ্দিন ওয়াইসি সাহেব আজকে বাংলা মাটিতে আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের মমতা বন্দ্যোপাধ্যায় কোনো প্রোগ্রাম করতে দিচ্ছেন না, যার জন্য আমরা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের বাংলা প্রচুর দিবানের চাহনেওয়ালা রয়েছে, আমরা প্রত্যেক জেলা জেলা আসাদুদ্দিন ওয়াইসি সাহেবের প্রোগ্রামে যাচ্ছি। কিন্তু তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে যে ক্যাডার বাহিনী পুলিশ প্রশাসনকে এমনভাবে দাবিয়ে রেখেছে যে আমাদের কোনো পারমিশন আমরা পাচ্ছি না, যার জন্য আমরা আন্দোলন করতে পারছি না। তবে আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রয়াস নিয়ে আজকে আমরা আন্দোলন করছি। আমরা শুধু ভোটের সময় রাজনীতি করি না। আপনি দেখবেন আসাদুদ্দিন ওয়াইসি সাহেব পার্লামেন্টে 3 তালাক থেকে শুরু করে, ওয়াকফ বিল থেকে শুরু করে, এনআরসি থেকে শুরু করে, মব লিঞ্চ থেকে শুরু করে, আপনার এই যে আমাদের বাঙালিদের উপরে যে অত্যাচার হচ্ছে সেই প্রতিবাদে প্রত্যেক ইস্যুতে যদি নাম্বার 1কে কথা বলেন, তিনার নাম ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব। শত্রুপক্ষে যারা লড়ছে, যেমনটি ধরুন আইএসএফ কর্মী, তারা দাবি রাখছেন যে তৃণমূল কংগ্রেসে অর্থাৎ বিজেপি দালালি করছে পুলিশ বাহিনী, কি বলবেন? দেখুন, অবশ্যই তৃণমূল কংগ্রেসের পুলিশ বাহিনী কেডার হিসাবে আজকে ল অ্যান্ড অর্ডার এতটা নিচে নেমে গেছে যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী, আজকে পুলিশ বাহিনী, আজকে পুলিশ প্রশাসন আজকে নির্ভীক নেই। আজকে পুলিশ প্রশাসন আজকে যেটা কাজ ওনারা করছেন না, আজকে তৃণমূলের গোলামি করছেন। একটাই বার্তা দেবো যে যদি তৃণমূল কংগ্রেস করার ইচ্ছে থাকে তাহলে খাকি উর্দিটাকে খুলে দিয়ে তৃণমূল কংগ্রেস ঝান্ডা ধরুন, আর যদি আপনার চাকরি করার ইচ্ছে থাকে তাহলে আপনি সাধারণ বাংলার 10 কোটি 15 কোটি মানুষের যে কান্না আর্তনাদ, সে আর্তনাদের পক্ষে আপনারা সাথ দিন। তার কারণ পুলিশ হচ্ছে জনগণের সেবক, পুলিশ হচ্ছে জনগণের নিরাপত্তাকারী, কিন্তু পুলিশ আজকে তৃণমূল কংগ্রেসের কেডার এবং দলদাস হয়ে গেছে। কিন্তু এই যখন কলকাতা রাজপথে যখন বিকাশ ভবনের উদ্দেশ্যে যখন ছাত্রছাত্রীরা যখন আন্দোলন তারা যখন করেন, তখন দেখা যাচ্ছে যে তাদেরকে একাধিকভাবে তারা গ্রেপ্তার করছে, এবং ছাত্রছাত্রী তারা একেবারে জোর গলায় তারা বলছেন যে আমরা শিক্ষার্থীর উন্নয়নের জন্য আজকে আমরা পথে নেমেছি এবং আমরা আন্দোলন করছি। তা সত্যিই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী শোনার পরেও তারা কিন্তু পুলিশ প্রশাসন কোনোভাবে তারা মানে গাইড দিচ্ছে না এবং তাদেরকে অভিযোগ গ্রেপ্তার করছেন, কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষার জন্য কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী দিচ্ছেন, খাতা কলম দিচ্ছেন, কিন্তু সেই ছেলেটা বা সেই মেয়েটা উচ্চশিক্ষিত হওয়ার পরে কোনো কর্মসংস্থান নাই, যার জন্য আমরা দেখেছি যে চাকরিহারারা মাসের পর মাস, বছরের পর বছর ধরে কলকাতা রাজপথে শুয়ে বসে রাত কাটালো, মার খেলো, পুলিশে গাড়ির সামনে নিজের মাথা নত করে দিল, তারপরেও শিক্ষিত বেকার যুবকরা আজকে মার খাচ্ছে। আজকে জুতো বিক্রি হচ্ছে এসির ঘরে, আজকে বই বিক্রি হচ্ছে ফুটপাতে। আজকে পশ্চিমবাংলার মধ্যে শিক্ষা এতটা নিচে নেমে গেছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে শিক্ষিত হওয়ার পরে চপ ঘুগনি দোকান দাও, পরোটার দোকান দাও, মুড়ি ঘুগনির দোকান দাও, চপ শিল্প বাংলার উন্নত শিল্প। তাহলে সেই রাজ্যে, যে রাজ্যে মুখ্যমন্ত্রী কথা বলতে পারে, যিনি বাংলার মানুষের অভিভাবক, তিনি রাজ্যে আজকে বাংলার ছেলেরা মেয়েরা শিক্ষিত কোনো সুযোগ পাচ্ছে না, কোনো কর্মসংস্থান পাচ্ছে না, যার জন্যই তিনি আন্দোলন করছেন। আর আন্দোলন করছে তাকে পিটিয়ে মারা হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করে থানায় মানে বিভিন্ন কেস দিয়ে জমিয়ে রাখা হচ্ছে। কিছুদিন আগে দেখা গিয়েছে যে শত্রুপক্ষে লড়াইয়ের জন্য আইএসএফের একজন কর্মীকে, অর্থাৎ বলতে পারেন যে একজন মানে সাংবাদিককে তৃণমূল কংগ্রেসের কিছু লোক, কিছু কর্মীরা একটা তুলে নিয়ে পিটিয়েছে, একাধিকবার পিটিয়েছেন, কি বলবেন? দেখুন, আইএসএফ, আমি আগেও বলেছি যে আইএসএফ এবং আমার দল আলাদা, ঠিক আছে? আমি যেটুকু সার্বিকভাবে বলে সেটুকু আমি বললাম। তবে আইএসএফের কোন কর্মীকে মানে পিটিয়েছে বা অবনীতি করেছে বা সাংবাদিককে, সেইবারে আমার তোটা জানা নেই। এবার আমি তোমার মুখ খুলতে চাচ্ছি না। হ্যাঁ, যদি করে থাকেন তাহলে এটা অন্যায় হয়েছে এবং যেটা জুলুম হয়েছে।